একজন মানুষ সে সুরকার এবং সেই সঙ্গীতের উপরে স্নাতকোত্তর করেন এবং এই বিষয় নিয়ে গবেষণা করেন। শুধু গবেষণাই না, ওখানে যে সঙ্গীত নিয়ে যে রিয়েলিটি শোগুলো হয় সেখানে বিচারকের আসনে আসীন হন, বিচার কার্যও পরিচালনা করেন মানে ওই সঙ্গীত আয়োজনগুলোতে। পাশাপাশি ওনার ব্যান্ডের দল আছে, উনি সুর করেন, বিভিন্ন গানের ইয়ে করেন। তো এইরকম একটা মানুষ, সে তার জন্ম 1975 সালে, কিন্তু 2009 সালে মানে 34 বছর বয়সে এসে একটা উপন্যাস লিখে ফেললেন। এটাই তার প্রথম উপন্যাস এবং উপন্যাস লেখার পরে সে রীতিমতো একদম জাপানে সাড়া ফেলে দিলেন। এরপরে এই বইটা ইংরেজিতে অনুবাদ করা হলো। ইংরেজিতে অনুবাদ করার পরে বিশ্বব্যাপী একটা মানে আলোড়ন তৈরি করে ফেললেন। শুধু তাই না, এই 2009 সালের বইটা যখন 10 সালে একটা ছবি আকারে, সিনেমা আকারে প্রকাশ পেল, সেটাও খুব সাড়া ফেলল। যে বইটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে মোরিসাকি বইঘরের দিনগুলি, এই বইটি। আর এর লেখক হচ্ছে, এতক্ষণ যার কথা বললাম, উনি হচ্ছে সাতোশি ইয়াগিসাওয়া, জাপানিজ রাইটার। সুরকার থেকে উনি উপন্যাস লিখলেন, প্রথম উপন্যাস, সেটা হিট করলো। তাহলে এই বইটি সম্পর্কে আজকে আমরা একটু জানবো যে আসলে কি কারণে বা কি জন্য এটা হলো। পাশাপাশি আমি আমার মতামত এখানে প্রকাশ করবো যে আমার আসলে বইটি কেমন লেগেছে। তবে তার আগে জাপানিজরা কেমন, এই বইটি পড়ে আমি যেটুকু বুঝলাম সেটুকু সম্পর্কে সংক্ষেপে একটু বলি। যে জাপানিজরা এই বইটি পড়ে আমার যেটা মনে হচ্ছে, ওরা খুবই প্রফেশনাল, আমরা জানি। কারণ এখানে দুইটি ঘটনা আমি উল্লেখ করতে পারি। সেটা হচ্ছে যে এই এখানে একজনের কথা উল্লেখ করা হচ্ছে যে মামা, সাতোরু মামা, তার ভাগ্নি যার নাম হচ্ছে তাকাকো। তো সে যখন রেগুলার সেই বাসায় যাতায়াত শুরু করলেন, মামির কাছে, মামার সাথে দেখা করতে আসতেন এবং রাত্রে খেয়ে যেতেন। তো নর্মালি আমরা তো আমাদের বাঙালিরা কি বলি, মামা বাড়ির আবদার, মানে যা ইচ্ছা তাই। তো যখন উনি রেগুলার খাওয়া দাওয়া করতেন, তখন ওনার মনে হলো যে তাহলে কি আমি খাওয়ার খরচ হিসেবে প্রত্যেক মাসে কিছু টাকা দেবো কিনা। এই ধরনের প্রফেশনাল তারা। মামার বইয়ের দোকান ছিল, এই যে মোরিসাকি বই ঘর যেটা বলছি, এই বইটা ওনার মামার। তো সেখান থেকে একটা বই নেন, বইয়ের দাম ওই দেশি টাকায়, জাপানিজ টাকায় 100 টাকা, সে দামটাও পরিশোধ করেন। আমরা হলে তো মামার কাছ থেকে নিয়ে চলে আসতাম। এই ধরনের প্রফেশনাল। আরেকটা জিনিস এর পাশাপাশি আমার মনে হয়েছে যে এই বইটা পড়ে আর কি, যে ওরা যথেষ্ট ইমোশনালও বটে। কারণ এই বইয়ে মোরিসাকি বইঘরের দিনগুলো শুনলেই হয়তো মনে হতে পারে যে এটা বইঘর নিয়ে কথাবার্তা, সেই নামকরণের সার্থকতা আমি একটু পরে আসবো। বাট এখানে যেটা আমার মনে হয়েছে, ভালোবাসা, এরা প্রেমের যে একটা সম্পর্ক, যে আন্তরিকতা এবং প্রেমে যে কষ্ট পাওয়ার ব্যাপারটা, এই ইমোশনগুলো এটা কাজ করে। এবং এই বিভিন্ন সম্পর্ক, ওর সাথে সম্পর্ক, আরেকজনের সম্পর্ক, এই কাহিনীগুলো আবর্তিত হয়েই এই বইটা আগাতে থাকে। তো এইভাবে আমার মনে হয়েছে ওরা প্রফেশনাল, পাশাপাশি আসলে ইমোশনালও। তাহলে আমরা মেন গল্পে চলে যাই, যেটা বলছিলাম যে নামকরণের সার্থকতা। আমি যখন এই বইটা প্রথম দেখি, মোরিসাকি বইঘরের দিনগুলো, আমার মনে হয়েছে যে আসলে একটা মানুষ বইঘরে যখন আছে বা একটা বই থেকে সে কী কী শিখতে পারছে ওই অবস্থায়, সেটা নিয়ে হয়তো এই কাহিনীগুলো বলা হতে পারে। কিন্তু দেখলাম যে আসলে না। তবে লেখকের নামকরণের সার্থকতা ঠিকই আছে। কিভাবে, যে উনি লিখছেন কি, যে মোরিসাকি বইঘরের দিনগুলো, মানে ওই দিনগুলোতে কি কি ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোই উনি এখানে বর্ণনা করেছেন। আসলে একটা বইয়ের বা একটা লাইব্রেরিতে কি কি হচ্ছে, উনি কোন বইটা পড়ে মোটিভেট হচ্ছে, তারপরে কোন বইটা পড়ছে, সেটা তার জীবনকে কীভাবে করছে, আমি হয়তো প্রথমে ভাবছিলাম এইরকম, এবং শুরুটাও কিন্তু এইভাবেই আছে। কিন্তু ঘটনা আসলে তা না, ওই সময়টাতে তার জীবনে কী কী ঘটছে বা আরও কী কী ঘটছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, আরেকটু বলি, বইটা বোঝার সুবিধার্থে আমরা যখন পড়বো তখন কল্পনা করব নীলক্ষেত। যদিও নীলক্ষেত থেকে কিছুটা পার্থক্য আছে, সেটা একটু বলে দিচ্ছি। নীলক্ষেত আসলে এমন একটা জায়গা যেখানে প্রচুর বইয়ের জায়গা, কিন্তু এখানে নতুন এবং পুরাতন বই দুইটা পাশাপাশি বলা আছে। বাট মোরিসাকি বইঘর যে জায়গাটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে টোকিও শহরের জাম্বোচো, বা হ্যাঁ, এটা হচ্ছে জিম্বোচো। জিম্বোচো, খুব কঠিন নাম তো। জিম্বোচো নামে একটা শহরের কথা বলা হচ্ছে, সেটা আমরা ধরে নিচ্ছি নীলক্ষেত। বাট পার্থক্য আছে, নীলক্ষেতে পুরাতন নতুন সব পাওয়া যায়, ওখানে শুধুমাত্র পুরাতন বই বিক্রি হয় এবং পুরাতন বইয়ের জন্য খুবই নাম করা একটি জায়গা। যারা নতুন বইতে সবসময় খুঁজে পাওয়া যায় না, অনেক পুরাতন বই খোঁজেন, তারা এখানে আসেন। এবং কিছু নির্দিষ্ট কাস্টমাররা এখানে আসেন যারা প্রচুর বই পড়তে পছন্দ করেন, খুঁজে খুঁজে পুরাতন বই খোঁজেন। তো মোরিসাকি হচ্ছে সেরকম একটা বইয়ের দোকানের নাম। এটা হচ্ছে ওটা পৈতৃকভাবে প্রাপ্ত। তো বর্তমানে যে চালাচ্ছে তার নাম হচ্ছে সাতোরু, যে হচ্ছে এই গল্পের যে মেন তাকাকো তার মামা। তো গল্পটা এখান থেকে, যে তাকাকো এক জায়গা জব করে, চাকরি করেন, উনি একজন মেয়ে, উঠতি বয়সী মেয়ে। তো ওখানে ওনার অফিসের একজন কলিগ, যার নাম হচ্ছে হিদে আকি,
তো তার সাথে আসলে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, মানে একতরফা প্রেম, সে তাকে পছন্দ করে, ভালোবাসে। হিদিয়াকেও সুযোগটা নেয়, সেও তার সাথে সময় দেয়, কিন্তু হুট করে এসে হিদিয়াকে একজন বলে যে তারই আরেক কলিগ তাকে সে বিয়ে করতে যাচ্ছে। তো এইটা শোনার পরে সে আর নিজেকে নিতে পারে না, এবং সে তাকে দোষও দিতে পারছে না তাকাকো, কারণ হিদিয়াকে সে তো কখনো বলেনি, হিদিয়াকেও তো তাকে বলে নাই কখনো যে তার সাথে সম্পর্ক, তাকে সে সময় দেয়, সেই সময় নিচ্ছে। তো এইটা আসলে সে কোনোভাবেই মেনে নিতে পারে না। মেনে নিতে না পারার জন্য সে কী করলো, যে চাকরি ওখান থেকে ছেড়ে দিল, চাকরি ছেড়ে দিয়ে বাসায় চলে আসলো, এবং অনবরত সে কী করতো, যে দুঃখকে, কষ্টকে ভুলে থাকার জন্য সে প্রতিনিয়ত শুধু ঘুমের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতো। বাট এভাবে তো জীবন চলতে পারে না। আবার সে চিন্তা করছে যে টোকিও শহর, যেমন আমাদের এখানে ঢাকা শহর, গ্রাম অঞ্চল থেকে সে টোকিও শহরে আসছে অনেক বুঝিয়ে সুঝিয়ে, তো আবার যদি তাকে সেখানে ব্যাক করতে হয় তাহলে তার জীবনটাই শেষ হয়ে যাবে। সে এই শহর ছেড়ে যেতে পারছে না, আবার জীবনযাপনের ব্যয়, মনের কষ্ট কি করবে। তো এই কথাটা সে তার মার সাথে শেয়ার করে তাকাকো, যে মা এই অবস্থা, আমি এই। তো মা কি করে, তাকাকোর এক মামা আছে যার নাম আছে সাতোরু, তার সাথে শেয়ার করে যে তোর ভাগ্নের এই অবস্থা, এখন কি করা যায়। তো তখন সাতোরু এই যে মরিসাকি, যে জিম্বোচু শহরের এই মরিসাকি নামে তার একটা বইঘর আছে, এটা দোতলা একটা বইঘর, এই দোতলার বইঘরে সে পুরাতন বই বিক্রি করে। তো সে বললো যে ঠিক আছে, আমার তো একজন লোকও লাগে, কারণ আমি যখন বই কিনতে যাই বা বাজারে যাই তখন আসলে ওই দোকানটা খোলা রাখার জন্য কেউ থাকে না দেখাশোনা করার জন্য, তাহলে সে আসুক। তো সেই হিসাবে সাতোরু ওই তাকাকোকে ফোন দেয়, এবং এদের মধ্যে অনেক দিন যোগাযোগ ছিল না, ও যখন ছোটোবেলায় দেখা হতো, বাট তারপরে আর যোগাযোগ হয়নি। তো হুট করে তাকে ফোন দেয়, মার কাছ থেকে নাম্বার নিয়ে, এবং বলে যে তুই চলে আয়। তো প্রথমে আসলে যেতে রাজি হয় না, কারণ মামাকে ওইভাবে পছন্দও করতো না, মামা একটু রাজভারী টাইপের ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার কোনো উপায় না দেখে সে নিজেকে আবিষ্কার করে একদিন, যে মনের বিরুদ্ধে গিয়ে হলেও সে জিম্বোচু শহরের আসার জন্য স্টেশনে দাঁড়িয়েছে, এবং শেষ পর্যন্ত সে চলে আসে। এসে দেখে যে এরকম গাদাগাদি করা বই ঘরে, এবং দোতলায় তাকে যেখানে থাকতে দেওয়া হলো, এটা যেহেতু এটা লাইব্রেরি, থাকার তো জায়গা না, সেই বইয়ে গাদাগাদি, স্যাঁতসেঁতে গন্ধ, মানে বইটই সরাই নিয়ে তাকে থাকতে হচ্ছে। তারপরে সে কোনো উপায় নেই, যেহেতু থাকা এবং খাওয়া ফ্রি, সেই হিসাবে সে ওখানে থাকতে রাজি হয়ে গেল। তো এই যে থাকতে রাজি হয়ে গেল, এখান থেকেই সে বিভিন্ন কাস্টমার আসলো, তাদের সাথে পরিচিত হতে থাকলো। পাশের আশপাশে একটা কফি শপ আছে, সেখানে যাচ্ছে, সেখানে আবার যারা পার্ট টাইম কাজ করে তাদের সাথে বন্ধুত্ব হচ্ছে, সেখানকার একজন আরেকজনকে পছন্দ করে তাকে সে সম্পর্ক করতে হেল্প করতেছে। এইভাবে কাহিনী আস্তে আস্তে আগাতে থাকে। বাট যেখানে আমি হতাশ হচ্ছিলাম, আমি ভাবছিলাম যে এখানে বই ঘরে ঢুকে হয়তো সে বিভিন্ন বই পড়বে এবং নিজেকে আপডেট করবে এবং কষ্টগুলোকে ভুলবে, বাট জিনিসটা আসলে সেরকম না। সে সময়টাকে পার করতেছে, সেটা বিভিন্ন লোকের সাথে মিশতেছে, মামার সাথে মিশতেছে, এবং মামার সাথে ইন্টিমেসি বাড়ছে। মামাকে যেমন মনে করতে, এখন মামার সাথে বহুত রকম কথাবার্তা বলে অনেক আন্তরিক হয়ে যাচ্ছে। মামা আবার সে মদ খাচ্ছে, মদ খেলে মানুষ মন খুলে কথা বলে, তার মামা তার মন খুলে কথা বলছে। এরপর এই যে এক সময় সে বলে যে মামা আমার এইরকম এরকম সম্পর্ক ছিল, এই কারণে আমি আসলে চলে আসি। তো মামা বলে তাহলে তো ছেলেটা তোমার সাথে খুবই অন্যায় করছে, এবং এখনই চলো, কোনো একদিন মদ খেয়ে তারা এখন পাগলামি করে যে এখনই চলো তাকে যে মেরে আসবো। যে কাজ সেই রাত্রেবেলা তারা যায়, গিয়ে ওই হিদেয়াকিকে ডেকে তোলে, এবং হিদেয়াকি যার সাথে বিয়ে, সে বাগদত্তা, বিয়ের আগেই তারা একই সাথে ছিল। তখন মেয়েটাও জানতে পারে, তখন যখন হিদেয়াকি উঠে আসে তার সাথে চিল্লাপাল্লা শুরু করে, তখন মেয়েটা উঠে এসে দেখে যে এই কাহিনী। তখন তাকাকোকে তো চেনে, যার কারণ তিনজনে একই অফিসে চাকরি করতে। তখন বলে কী অবস্থা, তখন তাকাকো বললো যে আসলে আমি কখনো কাউকে বলিনি, সে আমার সাথে এরকম ছলনা করছে, এখন তোমাকে বিয়ে করবে। তো যাক, শেষ পর্যন্ত ঘটনা ওখানে শেষ হয়ে যায়, ওই হিদেয়াকির সাথে সে মেয়েটাকেও বিয়ে করে না। বাট এই যে কথাগুলো বলতে পারলো জীবনে, এ কখনো এভাবে বলে নাই, এটা খুব খুশি হয়, এবং তারপরে মামা ভাগ্নি ফেরত আসে। এখানে মামারও একটা ঘটনা আছে। মামা আসলে খুব ঘুরতে পছন্দ করতো, ঘুরতে 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 একসময় সে জাপান থেকে ফ্রান্সে চলে যায়। তো ফ্রান্সে গিয়ে মোমোকো নামে আরেকজনের সাথে পরিচয় হয়, যেও আসলে জাপানের, তাকে সে বিয়ে করে ওখানে। তো এই যে বিয়ে করার পরে দুজন সংসার করতে করতে একসময় ওই মোমোকো, যে এই তাকাকোর মামি, সেও একদম কোনো কথাবার্তা না বলে, কোনো কিছু না জানিয়ে হুট করে সেও এই সাতোরু, ও যে মামা, তাকে ছেড়ে চলে যায়। তো সেও আর বিয়ে করে নাই, তার মনেও কষ্ট, এখানেও একটা ভালোবাসার কাহিনী, খুবই কষ্ট। তো এইবার ওই ভাগ্নি যখন শেয়ার করলো তার গল্প, তখন মামাও তখন বলল, ভাগ্নি তো জানতো যে মামি এরকম চলে গেছে, বাট কেন চলে গেছে সে জানতো না। তখন তাকে জিজ্ঞাসা করলো যেরকম চলে গেছে, আমাকেও কিছু বলে যায়নি। তো ও জানতো যে ওয়াইফ কেমন জিনিস, যে সিদ্ধান্ত একবার নেয় সেটা আসলে কোনো মতে চেঞ্জ করা যাবে না। তো গেছে, সে নিজে যদি না ফেরত আসে তাকে ফেরত আনানো যাবে না। তো এই হচ্ছে ঘটনা, এইভাবে চলতে থাকে। আগাতে আগাতে একটা পর্যায়ে গিয়ে মামি ফেরত আসে, এবং বইয়ের আসলে দুইটা পার্ট করা হয়েছে। প্রথম পার্টটা এরকম যে দুইজনের মধ্যে আদান প্রদান হয়, এবং 2টা বছর সে এই মরিসাকি বই ঘরে থাকে,
তো 2 বছর পরে সে মনে করে যে আমি তো আমার জীবনের যথেষ্ট রেস্ট নিলাম এবং এখানে যদি থাকি আমার জীবন হয়তো নষ্ট হয়ে যাবে, আমি নতুন একটা কাজ খুঁজে চলে যাবো। তো পাশের একটা শহরে আবার কাজ খুঁজে তাকাকো চলে যায়। তো এমতো অবস্থায় সে মোমোকো মাবিয়া আবার ফেরত আসে সাতোরুর কাছে। ততদিন সাতোরুর সাথে তাকাকোর খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে, মামা ভাগ্নি অনেক গল্প করে। তখন বলছে তোর মামিতে ফেরত আসছে, কিন্তু কেন ফেরত আসলো, কোথায় ছিল এতদিন, কিছুই আমাকে বলছে না, তুই আমাকে একটু হেল্প করতেই চলে আয়। এরপরে আবার এই যে দ্বিতীয় খণ্ডে মানে এই বইয়েরই তখন মোমোকো যখন প্রত্যাবর্তন করে তাকাকো তখন আবার আসলো মামির সাথে খুঁটি খুঁটি শোনার জন্য যে কোথায় গেছিলো, কেন গেছিলো। এখান থেকে আর একটা কাহিনী তৈরি হলো। সেই কাহিনীটা কি, যে এবার তাকাকো মোমোকো দুইজন মিলে খুব চেষ্টা করে জিজ্ঞাসা করার, মানে ওইভাবে তো সরাসরি জিজ্ঞাসা করে বলবে না, কিন্তু সে বলে না এমনিতেই, আমি এমনিতেই আসছি, কোথায় ছিল সেটাও বলে না। এই করতে করতে মোমোকো একবার বলে যে চলো আমরা দুইজন মিলে একটা ট্যুর দিই, ঘুরি, কারণ মোমোকো খুব ঘুরতে পছন্দ করতো। তো সেই ঘুরতে বলে যে ঠিক আছে চলো ঘুরতে যাই আমরা। তো এই যে যেমন কথা তেমন কাজ, একবার প্ল্যান করে ওরা দূরে একটা জায়গায় ট্রাভেল করতে যায়, অনেক দূরে, যেখানে পাহাড় আছে, নদী আছে, চমৎকার জায়গা। তো ওরা গিয়ে একটা জায়গায় সরাইখানায় গিয়ে আশ্রয় নেয়। তো যে সরাইখানায় গিয়ে আশ্রয় নেয় সেখানে ঢোকার পরে ওখানকার যে মালিক হারু সে এসে তাকে ইয়ে করে, ওখানকার যে যারা কাজ করে তারা এসে ওর খুব তখন মানে খুব পরিচিত মনে হয়। তাকাকো দেখে যে মোমোকোর সাথে এত পরিচিত কী জন্য, তখন ওখানকার যে একজন বলে যে সে তো ওখানে 3 বছর ছিল, এখানে কাজ করছে। কাহিনী কি, এরপরে একটা পর্যায়ে রাত্রে যখন শুয়ে দুজন গল্প করে মোমোকো, মামি এবং তাকাকো, তখন মোমোকো সব তাকে ওই সময় তাকে বলে যে আসলে আমার ঘোরার খুব পছন্দ, ঘুরতে খুব ভালোবাসতাম এবং ওই সময় আমার একজনকে খুব পছন্দ হতো। তো সে আমার যে বাগদত্তা, সে তখন ফ্রান্সে চলে যায় এবং আমিও তার পিছু নিই, ঘুরতে পিছু নিই, আমিও ফ্রান্সে আসি। এসে তার সাথে আমি একসাথে থাকতেও শুরু করি। থাকতে পরে একটা পর্যায়ে আমি প্রেগনেন্ট হয়ে যাই। তো সেই অবস্থায় আমি জানতে পারি যে ওই লোকটা আমার সাথে ছলনা করছে, তার জাপানে স্ত্রী এবং সন্তান আছে। তো এটা জানার পরে তখন আমি আমার সন্তানটাকে আসলে নষ্ট করে ফেলি এবং খুব ওই সময় হতাশে ঘুরে বেড়াচ্ছি। ঠিক ওই সময় তোমার মামা সাতোরু, সেও ফ্রান্সে ঘুরতে আসে, সেও ঘুরতে পছন্দ করছিল, তখন তার সাথে আমার পরিচয় হয় এবং উস্কো খুস্কো চুলের একজন লোক দেখে মনে হয়, কিন্তু আমার ভালো লেগে যায়, মনে হয় যে না আমার এই লোকটাকেই পছন্দ, সে হয়তো আমার জীবনের পাশে থাকতে পারে। সেভাবেই তারা সাতোরু এবং মোমোকো দুইজন ওই ফ্রান্স থেকে ওইভাবে বিয়ে করে জাপানে এসে সংসার শুরু করে। সংসার যখন শুরু করে একটা পর্যায়ে আমার পেটে আবার বাচ্চা আসে, যেটা তোমার মামার, এবং সেটা নিয়ে সাতোরু মামা খুব খুশি থাকে। হ্যাঁ, কিন্তু একটা পর্যায়ে আমার বাচ্চাটা আসলে নষ্ট হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যায়। তো তখন আমার তোমার মামা আমাকে খুব সান্ত্বনা দেয়, সে আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার নিজের কাছেই নিজে তখন মনে হতো যে ওই যে একটা বাচ্চা আমি নষ্ট করছিলাম, সেই শাস্তি হিসেবে হয়তো বিধাতা আমাকে আর বাচ্চা দিচ্ছে না। তো এই কষ্টটা আমি মেনে নিতে পারি না, তোমার মামার কেউ আমি মনে হচ্ছে শাস্তি দিয়ে ফেলছি, কষ্ট দিচ্ছি। তো সেই জন্য একদিন কোনো কিছু না বলে আমি বের হয়ে পড়ি এবং এখানে এসে ওখানে যেখানে এখন ঘুরতে গেছে ওখানে একটা মন্দির আছে, মন্দিরে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। তখন এই সরাইখানার যে মালিক, তার সাথে আমার পরিচয় হয়। পরে তাকে একটা কাজ চাই তার কাছে এবং সে আমাকে এই হোটেলেই কাজ দেয়, আমি এখানে কাজ করতে থাকি এবং এখানে 3 বছর ছিলাম। তো এরপরে ফেরত কেন গেল সেটার প্রশ্ন। তখন বলছে যে একটা পর্যায়ে আসলে আমি অসুস্থ হয়ে ডাক্তার দেখাই, ডাক্তার বলে যে আসলে আমি অসুস্থ এবং একটা ক্যান্সার ধরা পড়ছে, আমি খুব বেশি দিন হয়তো আর বাঁচবো না। তো সেই অবস্থায় আমি শুয়ে আছি, ঘুমের মধ্যে একদিন আমি স্বপ্ন দেখি যে আমার একটা ডিঙি নৌকায় বসে আমি দূরে চলে যাচ্ছি, দেখি কুলে তোমার মামা সাতোরু দাঁড়িয়ে আছে। তো সে আমাকে ডাকছে, কিন্তু আমি ফিরতে যাচ্ছি আর ফিরতে পারছি না, আমি দূরে চলে যাচ্ছি, তার চোখের অনেক দূরে, এবং তাকে অনেক, সাতোরুকে তখন ছোটো দেখা যাচ্ছে, এত দূরে আমি চলে যাচ্ছি। তো তখন আমার মনে হলো তার সাথে তোমার জীবনে আর দেখা হবে না। তো আমি সেজন্যই আসলে ফেরত আসছি, কিন্তু ফেরত এসে তোমার মামাকে সেটা আমি কষ্টের কথা আমি বলতে পারছি না যে আমি যে অসুস্থ আর বেশি দিন বাঁচবো না। তো তোমাকে বিশ্বাস করে বললাম, তুমি আসলে তাকে আর বলো না। তো যেই বলা সেই কাজ। এরপরে দুইজন আবার ব্যাক করার পরে কাকাকু তো তার বাসায় চলে গেল, হুট করে আবার মামা বললো তোর মামিতে চলে গেছে। তো তখন সে খুব কষ্ট পাচ্ছে যে একটা লোক আসলো, কোনো কিছু বললো না, আবার চলে গেল। তখন তাকাকুকে বললো তুই আয়। তাকাকু আসলো, এসে তখন ও আর গোপনটা রক্ষা করতে হলো। তখন মামি সম্পর্কে সব বললো যে মামি তো ওরকম অসুস্থ, সে বেশি দিন বাঁচবে না। তো মামা তো খুব কান্নাকাটি করতে লাগলো, কী করা যায়। তখন তাকাকু বললো যে মামি কোথায় যেতে পারে এরকম অবস্থায়, তুমি সেখানে যাও, মামিকে ফিরাই নিয়ে আসো। তো তখনও কোনো কিছু বুঝে উঠতে পারে না কোথায় যেতে পারে। তখন ওর মনে পড়লো যে ওদের যে বাচ্চাটা মারা গিয়েছিল পেটে এসে, তো তাকে যে মন্দিরের পাশে কবর দেওয়া আছে, তো সেখানে সে মাঝে মাঝে যায়। পরে ওখানে গিয়ে আসলে সাতোরু পায় মোমোকোকে এবং নিয়ে চলে আসে। তো এই তো কাহিনী এই পর্যন্ত
হলো। এবং এভাবে আমরা তাহলে দেখলাম কি যে হিদেয়া কি, তাকাকুর একটা সম্পর্ক, সাতোরু মোমোকোর একটা সম্পর্ক, মোমোকোর আগে পরে আর একটা মানে আগে একটা সম্পর্ক ছিল। আবার এদিকে এই যে তাকাকুর নিয়ে যেটা বলছি, ওর সাথে যখন ওই সম্পর্ক নষ্ট হয়ে গেল, তখন সে এই যে বইয়ের এখানে আসে এবং এখানে কফি শপে গিয়ে বসে, সেখানে ওয়াদা নামে আরেকটা ছেলে ওখানে বসে থাকে প্রায়। তো একদিন ওর দোকানের কাস্টমার জিজ্ঞাসা করলো তুমি এখানে কেন বসে থাকো? তো বললো যে আমার একটা সম্পর্ক ছিল, সে আমাকে ছেড়ে চলে যায়, এবং সে বলে যে যদি তুমি আমাকে এখানে খুঁজো, যদি আমার কখনো মনের পরিবর্তন হয়, চিন্তার পরিবর্তন হয়, তাহলে আমি আবার এখানে ফেরত আসবো। যে ও ফেরত আসবে কিনা সেই আশায় ওয়াদা ওখানে বসে থাকে রেগুলার। তো এক পর্যায়ে সে মেয়ে জানাই দেয় যে আমি আর ফেরত আসবো না। তখন ওয়াদার সাথে আসলে টাকা করে একটা ভালোবাসার বা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়, যদিও কেউ কাউকে তখনও বলে না। তো এইভাবে একটা ভালোবাসাময় বিভিন্ন গল্পগুলো নিয়ে আস্তে আস্তে গল্পটা আগাতে থাকে, বাট গল্পটা আমার কাছে শেষ হয় না। সে কারণে আমি আশান্বিত হয়তো এটার দ্বিতীয় কোনো পর্ব আসবে, যদিও এখানে লেখক যে ভূমিকাতে বলছে বা বইয়ের যে ভূমিকা, সেখানেও বলা আছে যে দ্বিতীয় পর্ব আসছে। তো গল্পটা খুব মানে আহামরি কিছু না হলেও এত খারাপও না। তবে নামকরণের সার্থকতা যেটা বললাম, যে প্রথমে কেউ হোঁচট খেতে পারে যে হয়তো বই ঘর নিয়ে সব কিছু, বিভিন্ন বই তার মানুষ জীবনটাকে চেঞ্জ করে দিছে, কিন্তু ঘটনাটা তা নয়। ওই সময়টাকে তার জীবনটা কীভাবে পরিবর্তিত হচ্ছে সেটা নিয়ে গল্পগুলো বলা। আর যেহেতু খুব ভালোবাসাময় হিসেবে যে কাহিনিগুলো আছে, প্রত্যেকের জীবনে একটা ভালোবাসা বা একাধিক ভালোবাসার কাহিনী থাকছে, তো ওই মনকে ছুঁয়ে যাওয়ার মতো, মনকে স্পর্শ করার মতো কাহিনী এখানে আবর্তিত হয়েছে। এই জন্য খুব আশা করি খারাপ লাগবে না, ভালো লাগবে। সময় থাকলে পড়তে পারবেন। আল্লাহ হাফেজ।